চাল চুরিতে যিনি অভিযুক্ত ধৃত ছিলেন সেই তিনি বাম আমলের চুরি ধরে প্রতিহিংসার বশবর্তী হয়ে গারদে ছিলেন। আর জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে এভাবেই দরাজ সার্টিফিকেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের তুললেন রাম বাম সেটিং এর তত্ত্ব। পাল্টা আক্রমণ শানিয়েছে সিপিএম বিজেপি, জানি আমি আলোচনায় আমার প্রত্যেক অতিথির কাছে আসব। কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে হাবড়ায় আজকে তৃণমূল নেত্রী প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলছেন সিপিএম বিজেপির চক্রান্তেই প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল। দরাজ সার্টিফিকেট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলছেন যে আমার সরকারে বালু যা করেছে আর কেউ করতে পারেনি। শুনুন কি বলেছেন জ্যোতিপ্রিয় মল্লিককে সার্টিফিকেট দিতে গিয়ে, প্রশংসা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে আমি শুনেছি, হাবড়ার প্রার্থীর নামে। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। কেন গ্রেপ্তার করেছিল? কারণ সিপিএমের ওই পচা সিপিএম পার্টির 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল, আর তাদের রেশন ফলস নামে নিজেরা নিত আর পার্টি ফান্ডের টাকা নিত। এই 1.5 কোটি মানুষকে বাদ দিয়েছিল ফলস রেশন কার্ডকে। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু। তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। আজকে যে ডিজিটাল রেশন কার্ড আপনারা পেয়েছেন, এটা কে করেছিল? বালু করেছিল। এই যে রেশন দোকানের মাল আগে পাচার হয়ে যেত, প্রত্যেকটা গাড়ির নাম্বার রাখা, তাকে ট্যাপ করা যে মালটাকে বদলে দিচ্ছে কিনা, সবটা কিন্তু বালু করেছিল, এটা মাথায় রাখবেন। আমি শুরুতেই বিজেপি মুখপাত্র সুকান্ত সাহার কাছে আসবো। তার মানে সুকান্ত, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, কোনো দুর্নীতির অভিযোগে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়নি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বিজেপি সম্পূর্ণ রাজনৈতিক কারণে এতদিন জেলে ভরে রেখেছিল, ইডিকে দিয়ে গ্রেফতার করিয়েছিল। দেখুন, মমতা ব্যানার্জি এতদিন কিছু বলেননি কেন? মমতা ব্যানার্জি যেটা বলেছেন, হঠাৎ করে বালু সম্পর্কে যখন অ্যারেস্ট হয়েছিল তখন কিছু বলেননি। আসলে ওই সবটাই না 75 আর 25, মানে বালু বোধ হয় তখন ওই 75টা পৌঁছতে পারেননি। এখন প্রপার টাইমে 75% পৌঁছে দিয়েছেন, 25% রেখেছেন। সেজন্য এখন বালু পিসির কাছে, দিদিমণির কাছে ভালো নম্বর পেয়ে গেছেন। আর পিসিমণি দিদিমণি বালুর পাশে দাঁড়াবেন, এটা স্বাভাবিক। যে যত বেশি চোর, যে যত বেশি দুর্নীতিবাজ, সে বা পিসির কাছের হবে, এটা তো স্বাভাবিক। আর অভিধানে জানেন তো, মাঝে মাঝে বিভিন্ন শব্দ যোগ হয়, অ্যাডিশন হয়। বিভিন্ন বিদেশ থেকে যখন শব্দ আসে, বাংলা অভিধান বলুন, ইংরেজি অভিধান বলুন, যেমন ঘেরাও শব্দটা যুক্ত হয়ে গেছে। কিছুদিন পরে আপনারা দেখতে পাবেন যে তৃণমূলের সমার্থক শব্দ হিসেবে বাংলা অভিধানে, দুর্নীতির সমর্থক শব্দ হিসেবে বাংলা অভিধানে তৃণমূল শব্দটা ঢুকে গেছে, আর ইংরেজিতে কারাপশনের পাশে তৃণমূল ঢুকে গেছে। না, আমি বলছি পাশাপাশি এই প্রশ্নটা উঠবে সুকান্ত, সেটা হচ্ছে তদন্তটা তাহলে কি হলো? যে তদন্তের পর 14.5 মাস পর তিনি জামিন পেয়ে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো সেটাই বলছেন যে গ্রেফতার হয়েছে, প্রমাণকে কোথায় করতে পেরেছেন? দেখুন, কোনো অভিযোগ তো প্রমাণিত হয়নি। দেখুন, সেটা ইডি তদন্ত করছে, বিজেপি তো তদন্ত করছে না, ইডি তদন্ত করছে। ইডি একটা স্বাধীন সংস্থা, তারা তদন্ত করছে, তারা বলতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাই বলছেন যে ইডি বা কেন্দ্রীয় সমস্ত তদন্তকারী সংস্থা সবটাই হয় বিজেপির অঙ্গুলি হেলনে। আমি আসছি, আসলে কি বলুন তো, উনি এই বিষয়গুলোতে অত্যন্ত অভ্যস্ত। কারণ কি বলুন তো, রাজ্যের ভেতরে যে সমস্ত সাংবিধানিক কাঠামোগুলো রয়েছে, পুলিশ থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিভিন্ন জিনিসের, আমি বলছি না, স্বয়ং সম্মানীয় জাস্টিস পর্যন্ত বলেছেন যে সচিবালয়েরও কি রাজনীতিকরণ হয়ে গেছে, পলিটিক্সের প্রত্যেকটা ডিপার্টমেন্টের তৃণমূলীকরণ হয়েছে, সেই সর্বোচ্চ আদালতই বলেছিল যে সিবিআই কে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তোতা পাখি হয়ে যাওয়া থেকে বেরোতে হবে। সিবিআই কে উদ্দেশ্য করে বলেছিল। হ্যাঁ, আমি এইখানে নিঃসন্দেহে আমি আবার আসবো তন্ময় আপনার কাছে, আমি আবার তন্ময়ের কাছে আসবো, কৃষ্ণ মিত্রের কাছে যাব, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী তিনি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কি বলেছেন দেখুন। পশ্চিমবাংলায় রেশন দুর্নীতি আপনারা নিজেরা জানেন যে স্বাধীনতার পরে সবচেয়ে বড় স্ক্যাম
10,000 কোটি টাকার বেশি দুর্নীতি এতে হয়েছে। সেই দুর্নীতির যিনি মূলাধার, সেই জ্যোতিপ্রিয় মল্লিক কয়েক বছর জেলে থেকেছেন। আজকে এই কথার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে কেষ্ট, বালু, চুনো, পুটি সব খেয়েছে হাওয়াই চটি। উনি ভাগ পেয়েছেন, তাই কৃতজ্ঞতা স্বীকার করে হাবড়াতে প্রার্থী করে উনার পক্ষে সার্টিফিকেট দিয়েছেন। কৃষাণু মিত্র, দেখো, প্রথম কথা হচ্ছে মানে বিজেপি অভিযোগ করলেই সেটা মানে দোষী সাব্যস্ত হিসেবে ধরে নিতে হবে। বিজেপি অভিযোগ করবে ইডি সিবিআই ভোটের আগে কাউকে জেলে পুরবে এবং তারপরে 6 মাস টানা তাকে জেলে রাখবে, কিছু প্রমাণ করতে পারবে না, সে বেল পেয়ে যাবে। এটাই তো আমরা দেখে যাচ্ছি। এই ইডি 6,000 বেশি কেস বিগত 10-12 বছরে ইডি করেছে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে। তার মধ্যে যেটাকে এজলাস অবধি তুলতে পেরেছে সাকুল্যে 23টা কেস। তাহলে এর রেটটা কোথায়? মানে সবই তো দেখা যাচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা পড়ায়। আর এটা তো ঠিক, বাম আমলে আমরা এই রেশনের জন্য দাঙ্গা হতে দেখেছি। রেশন রাইট বিখ্যাত ছিল, রেশন রাইটস বাংলা জুড়ে একে জেলার পর জেলা আমরা দেখেছি লোকে রেশন না পেয়ে রেশন কেন্দ্রিক দাঙ্গা হতে আমরা দেখেছি। আমরা সেই দাঙ্গা আটকাতে পেরেছি। তারা হচ্ছে রেশন বন্টন ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। আর এটা তো ঠিক, ডিজিটাল রেশন কার্ড এটা করার পর অনেক ভুয়ো রেশন কার্ড ধরা পড়েছে। আমি বলে দিই এইগুলো তো ডেটা তোমরা দেখাবে না। 23-24 জন রেশন ডিলারকে শোকজ করা হয়েছিল, 100 জনের বেশি মানুষকে সেখানে ইনিশিয়াল শোকজ করা হয়েছিল, 23-24 জনকে সেখানে চার্জশিট করা হয়েছিল এবং একজনকে জেলেও পড়া হয়েছিল। আমি পুরোটা আমি ধরে নিচ্ছি কৃষাণু মিত্র যেটা বলছেন ধ্রুব সত্য বলছেন যে ইডি একেবারে রাজনৈতিক প্রতিহিংসাকে সামনে রেখে এই কাজটা করেছে। কিন্তু রেশন দুর্নীতির প্রথম অভিযোগটা কে করেছিল? এই রাজ্যের পুলিশ করেছিল। 2018 সালে 24শে অগস্ট বালিগঞ্জ থানাতে এই রাজ্যের পুলিশ এফআইআর করেছিল। তারপরে আরো 5টা এফআইআর হয়েছিল বিভিন্ন থানায় নদিয়াতে। সেটা এই তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে এই রেশনে চাল চুরির অভিযোগে এই রাজ্যের সরকার করেছিল। তার মানে এই রাজ্যের পুলিশ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের আমলে হওয়া দুর্নীতির বিরুদ্ধে তারা চক্রান্ত করেছিল। কৃষাণু মিত্র, আমি তো সেই খতিয়ান দিলাম তোমাকে, আমি আরেকটু বিস্তৃত করলাম। 100 জনের উপর তাদেরকে শোকজ করা হয়েছিল, 23-24 জনকে ইনিশিয়ালি ব্ল্যাকলিস্ট করা হয়েছিল আর একজনকে গ্রেপ্তার অবধি করা হয়েছিল। হ্যাঁ, তারপরে থমকে গেছিল কেন? প্রশ্নটা তো এইখানে আসে যে তারপরে বাকিবুর রহমান পর্যন্ত যাওয়ার পরে কেন বিষয়টা থমকে গেল? তারপরে ইডি আলাদা করে ইসিআইআর করে তারপর জ্যোতিপ্রিয় মল্লিক অবধি পৌঁছলো। রাজনীতিকরণ হলো। আমরা তো এটাই বলছি যে তাহলে যদি তাদের কাছে সাবস্টেন্স থাকতো ইডি নিয়ে যেত, কোর্টের কাছে তথ্য প্রমাণ নিয়ে যেত, জেল হতো। সেটা তো হলো না। তার মানে অভিযোগগুলো মিথ্যা ছিল। তথ্য প্রমাণ যেগুলো অভিযোগ ছিল বিজেপির সেগুলো মিথ্যা প্রমাণিত হলো। ঠিক 2021-এর পর পোস্ট পোল ভায়োলেন্সটা যেমনি মিথ্যা ছিল, সিবিআই প্রমাণ করতে পারে নাকি যেমনটা বিজেপি অভিযোগ করে থাকে। এই যখন রাজ্য পুলিশ তদন্ত করছিল, তদন্তটা ধীরে ধীরে জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে যাচ্ছিল বলে মাঝপথে তদন্ত থেমে গেছিল এবং তখন ইডি আলাদা ইসিআইআর দাখিল করে তারপরে তদন্তে নামে। এইটা বিজেপির অভিযোগ। কিন্তু আমি এখানে চয়ন ভট্টাচার্যের কাছে আসবো। সবটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। তার কারণ সিপিএম 1.5 কোটি ভুয়ো একেবারে নাম ঢুকিয়েছিল রেশনে, যেটা ধরে ফেলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ইনফ্যাক্ট জ্যোতিপ্রিয় মল্লিক তো সেরা খাদ্য মানে তার সরকারের সেরা মন্ত্রী ছিলেন। এইটা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডাকাতি ধরেছিলেন সিপিএম এর, সেই কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রীর একটা বড় গুণ হচ্ছে উনি মানুষের বিস্মৃতি শক্তির উপর, মানুষের ভুলে যাওয়া প্রবণতারকে ওপর ভীষণ আস্থা রাখে। ওনার ধারণা মানুষ ভুলে যায়। কিন্তু আমরা যারা টেলিভিশন চ্যানেলে বসে পার্টির মুখপাত্রের কাজ করি, আমাদের তো সেটা করলে চলে না। হয়তো মানুষ সাময়িকভাবে বিস্তৃত হয়, কিন্তু মানুষকে মনে করিয়ে দিলে আমরা মনে করিয়ে দিতে চাইছি যে 2011 থেকে 2021 রাজ্যে খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সরিয়ে কেন রথীন ঘোষকে খাদ্যমন্ত্রী করা হয়েছিল? এবং মূলত জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে প্রথম যে অভিযোগটা আসে সেটা হচ্ছে পিডিএস অডিট। পিডিএস অডিট 2015-16 আর্থিক বছর থেকে রাজ্যের রেশন নিয়ে কোনো হিসেবই হয়, হিসেব হয়নি বলেই ওই 6 বছর রেশন সংক্রান্ত অডিট হওয়া অভিযোগ ওঠে। এবং এই লকডাউন পর্বে নিম্নমানের খাদ্য শস্য সরবরাহ নিয়ে অভিযোগটা হয় এবং সেই অভিযোগের জেরেই এই রথীন ঘোষের চলে আসা। এবং আমি খুব স্পষ্টভাবে যেটা বলছি সেটা হচ্ছে কি, ওইখানে চালকল মালিকদের কাছ থেকে নগদে কাটমানি নেওয়ার অভিযোগ ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। কুইন্টাল পিছু টাকা নিতেন, 20 টাকা করে নিতেন। এবং সুব্রত ঘোষ, রিতেশ চন্দক আর শান্তনু ভট্টাচার্য সিএ,
এদের নাম যুক্ত হয়ে যায় মূলত কিন্তু পিএমএলএ মানে মানি লন্ডারিং এর অভিযোগ ছিল। এগুলোর সঙ্গে এই চাল কেলেঙ্কারি, খাদ্য কেলেঙ্কারি সম্পর্ক অবশ্যই আছে। কিন্তু ঘটনা হচ্ছে কি, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন, তাহলে কিন্তু আমরা ওই একটা বিষয়ে খুব নিশ্চিতভাবে হতে পারি যে কেন তদন্তটা ইডি থামিয়ে দিতে বাধ্য হয়েছে। কারণ এরপরে আঙুলটা টাকাগুলো গেছে কোথায়, এই প্রসঙ্গ গেলেই কালীঘাটের বাড়ির দিকে চলে যেত। সে কারণে আমি এখানে সুজন চক্রবর্তী কি বলছেন দেখাবো, তার আগে একটা ছোট্ট তথ্য দর্শকদের দিয়ে দিই। সেটা হচ্ছে এই রেশন দুর্নীতিতে প্রথম যে চার্জশিট 168 পাতার পেশ করেছিল ইডি, এবং তার সঙ্গে প্রায় 3500 পাতার নথি পর্যন্ত জমা দিয়েছিল আদালতে। সেখানে একটা দাবি করা হয়েছিল যে কয়েকশো কোটি টাকার দুর্নীতি, রেশন দুর্নীতি, তার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক একাই নিয়েছিলেন 36 কোটি টাকা। এটা ইডি তাদের চার্জশিটে আদালতে জমা দেওয়া এটা দাবি করেছিল। কিন্তু প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য নিয়ে সুজন চক্রবর্তী কি বলেছেন একবার দেখুন। মুখ্যমন্ত্রী বলতে আমার খুব খারাপ লাগছে, মিথ্যার শিরোমণি, অসততা এবং অসভ্যতা তার অঙ্গ। হঠাৎ এতদিন পর তার মনে হলো যে বালুর মতন ভালো কেউ নেই, এটা মনে হওয়াটা স্বাভাবিক। বালু নিশ্চয়ই কালীঘাটে অনেক বেশি কিছু দিত, তো মুখ্যমন্ত্রী তাকে মন্ত্রিসভায় বহাল করলেন না কেন? জেল খাটে আসামিদের বিরুদ্ধে বহাল করেছেন তার পদে, অন্য দল থেকে নিয়ে আসা অপরাধীদের ওর দলে বহাল করেছেন, নেতা করেছেন, তো বালুকে কেন মন্ত্রিসভায় বহাল করলেন না? উনি সরকার এসছেন 11 সালে, বালু অ্যারেস্ট হয়েছে সম্ভবত 24 বা 25 সালে, 14 বছর পর। এই 14 বছর ধরে কি করছিলেন? এত ভালো ভালো কাজ করলো। আর বিজেপির সঙ্গে সখ্যতা তো তৃণমূলের সবাই জানে, তৃণমূলের নেতারাই বিজেপির নেতা, বিজেপির নেতারাই তৃণমূলের নেতা। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। এখনো পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে হওয়া অভিযোগ থেকে তো আদালত ক্লিনচিট দেয়নি বা সম্পূর্ণভাবে তাকে অভিযোগ মুক্ত করেনি। তাহলে কোন বাধ্যবাধকতা থেকে জ্যোতিপ্রিয় মল্লিক, যার বিরুদ্ধে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ রয়েছে, তাকে শুধু প্রার্থী করা নয়, তার পাশে দাঁড়িয়ে তাকে দরাজ সার্টিফিকেট দিতে হচ্ছে তৃণমূল নেত্রীকে? দেখুন, দরাজ সার্টিফিকেট দিতেই হবে। তিনি একটা ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন উনি 294টা কেন্দ্রে উনি প্রার্থী। তাহলে যিনি 294টা কেন্দ্রে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন, তার মুখ যদি জ্যোতিপ্রিয় মল্লিক হয়ে যায়, তাহলে তো তার পক্ষে খুব মুশকিল। কারণ সেই ভদ্রলোকের অ্যাকাউন্ট থেকে 31 কোটি টাকা ইডি সিজ করেছে। তার তিনটে একটা কোম্পানি, সাবসিডাইজ কোম্পানি, তিনটে কোম্পানি, যেখানে বাকিবুর রহমানকে বলে বলে টাকাগুলো পাঠিয়ে দেওয়া হতো, সেই তিনটে কোম্পানির হদিশ ইডি পেয়েছে এবং সেই কোম্পানিগুলোর সম্পর্কিত সমস্ত নথি তারা কোর্টে দাখিল করেছে। সুতরাং এই রকম একটা চরিত্রের যে লোক, তাকে যদি ভোটে নির্বাচনে দাঁড় করিয়ে দেয়, তাহলে তাকে সার্টিফিকেট দিতেই হবে এবং তার জন্য গল্পের গরুকে গাছে চড়াতে হবে। এই নিয়ে পশ্চিমবঙ্গের কারণ সারা ভারতের কারো সন্দেহ থাকে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়, আমি দর্শকদেরও স্মরণ করিয়ে দেবো রবীন্দ্রনাথ বাবুর কাছে, এটারও উত্তর আমি জানতে চাইবো। সেটা হচ্ছে 2016 সালে আপনাদের মনে থাকবে, যখন নারদ স্টিং অপারেশনের সেই ভিডিও সামনে এসেছিল, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আগে জানলে আমি তাদের প্রার্থী টিকিট দিতাম না। আজকে যাবতীয় অভিযোগ সামনে আসা সত্ত্বেও টিকিট দেওয়া শুধু নয়, একেবারে এইভাবে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। না, এটা নিশ্চয়ই একটা কোনো একটা জায়গায়, মানে সেটা তো অর্গানাইজেশনাল ব্যাপার, আমার তার মধ্যে কমেন্ট করা উচিত নয়। সাংগঠনিকভাবে তার নিশ্চয়ই কোনো একটা দক্ষতা আছে, সেই দক্ষতার জন্যই তিনি টিকিট পেয়েছেন। আমি সেই জায়গাটা নিয়ে কোনো প্রশ্ন করব না, তার কারণ তারা তাদের দল যখন প্রার্থী করেছেন, তখন কোনো একটা জায়গায় তার দক্ষতা নিশ্চয়ই আছে। কিন্তু সেই দক্ষতা যে তার আগের যে চৌর্যবৃত্তি, সেটাকে যে কোনোভাবেই কভার করতে পারে না বা ধোঁয়াশাচ্ছন্ন করতে পারে না, এটা সম্বন্ধেও আমি সচেতন যে তিনি একটা চুরি করেছিলেন। সেই চুরি ইডি রেশন স্ক্যাম যে গোটা ভারতে সমস্ত জায়গায় কাগজপত্রে বেরিয়েছে, সাধারণ গরিব টার্গেটেড টিপিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন যে স্কিম, সেখান থেকে গরিবের টাকা, গরিবের খাদ্য, সেগুলো চুরি করে কোটি কোটি টাকা করেছেন, তার পরিবার কোটি কোটি টাকা করেছে। এ নিয়ে কোনো মানুষের সন্দেহ নেই। সেটা
তথ্য পেশ করেছে এবং সেই কেস চলছে, বেশ। সেই কেসটা তো চলবে। সেই হ্যাঁ। কেসটা যখন বিয়ে হয়নি, হ্যাঁ। তা সেই মুহূর্তে তিনি প্রার্থী হয়ে গেছেন, তাকে তখন এইসব কথা বলতেই হবে। বেশ, দুর্নীতিতে অভিযুক্ত তাকে দল টিকিট দিয়েছে, এইটা যেমন সত্যি, উল্টো তথ্যটাও রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতিতে অভিযুক্ত, অবশ্য দল তাকে সাসপেন্ড করেছে, তার টিকিট পাওয়ার তো প্রশ্নই নেই যেহেতু তিনি দলের সঙ্গে নেই। আচ্ছা, মানিক ভট্টাচার্য, তাকে টিকিট দেওয়া হয়নি। জীবন কৃষ্ণ সাহা, তাকে টিকিট দেওয়া হয়নি। উল্টো দিকে আবার পরেশচন্দ্র অধিকারী, যার মেয়ের বিরুদ্ধে ছিল নিয়োগ দুর্নীতিতে চাকরি পাওয়া এবং তারপরে আদালতের নির্দেশে চাকরি চলে যাওয়া, সেই পরেশচন্দ্র অধিকারীকে কিন্তু তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে। ফলে একটা তথ্য, তার উল্টো দিকে তথ্যটাও সমানভাবে রয়েছে। আমি দর্শকদের জন্য রাখলাম। ভোট প্রচারে ফের মুখ্যমন্ত্রীর মুখে লক্ষ্মীর ভান্ডার। এ রাজ্যে সারা জীবন লক্ষ্মীর ভান্ডার থাকবে তৃণমূল যদি ক্ষমতায় থাকে। আপনাদের সাহায্য ছাড়া আমাদের সরকার হবে না, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একথাও বলছেন যে সব উন্নয়ন প্রকল্প চালু রাখতে চাইলে আমার মুখ দেখে ভোট দিন। শুনুন কি বলেছেন তৃণমূল নেত্রী। লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন আর যারা নতুন করে দরখাস্ত করেছেন তারাও পাবেন। 500 দিয়ে শুরু হয়েছিল, এখন 1500 টাকা এবং 1700 টাকা হয়েছে। সারা জীবন পাবেন, আজীবন পাবেন। যদি বাংলায় আপনারা দয়া করে প্রত্যেকটা সিটে মনে করুন কে প্রার্থী ভুলে যান। আমি যদি সরকার গঠন করি, আমি যদি সরকারে আপনাদের সাহায্য না পাই, তাহলে কিন্তু আমার সরকার আপনাদের সাহায্য ছাড়া হবে না। তাই আপনাদের বলছি, একটা তৃণমূলে ভোট দেওয়া মানে, জোড়া ফুলে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া। তার কারণ আমার নেতৃত্বে সরকার যদি আপনারা চান সব উন্নয়ন কর্মসূচি বজায় রাখার জন্য, তাহলে ভোটটা আমার মুখটা মনে করে দেবেন। মনে রাখবেন, প্রার্থী সব জায়গায় আমি, কারণ সরকারটা যেহেতু তৃণমূলের মামাটি মানুষের সরকার। আপনি দুটো ছবি পাশাপাশি রাখুন রবীন্দ্রবাবু। একদিকে হচ্ছে এই মঞ্চ থেকেই, তৃণমূলের প্রচার সভা থেকে এই হাবড়াতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণ সার্টিফিকেট দিচ্ছেন বা একেবারে জ্যোতিপ্রিয় মল্লিককে, যে তার ক্যাবিনেটের সেরা মন্ত্রী যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক। আবার সেই মঞ্চে দাঁড়িয়েই বলছেন যে উন্নয়নের প্রকল্প যদি চালু রাখতে চান, মানে শুধু উন্নয়নে ভরসা রাখছেন না, আমার মুখ দেখে ভোটটা দিন। হ্যাঁ, এটা দুটো মানে হয়। এটা সত্যি কথাই যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক প্রকল্পগুলো দুটো তিনটে জিনিস করে। একটা অ্যান্টি ইনকামবেন্সিকে কমিয়ে দেয়, দুর্নীতির বিরুদ্ধে মানুষের যখন ক্ষোভ বাড়ে তখন একটা ডেফিনিট জিনিস যদি ঘরে আসে এবং সেটা যদি একটা ইলেকশনের আগে বুস্টার পায়, অর্থাৎ 1200 থেকে 1500 হয়, তাহলে মানুষের মধ্যে তার একটা ইম্প্যাক্ট পড়ে, এটা নিশ্চিন্ত। কিন্তু উনি বারবারই এটা বোঝাবার চেষ্টা করছেন উনার মুখ থেকে ভোটটা দিতে, অর্থাৎ উনি যদি না থাকেন তাহলে এই স্কিমগুলো থাকবে না, এটা উনি বোঝাতে চাইছেন। এবং দ্বিতীয় নম্বর এটাও হতে পারে, উনার কেন বারবার করে উনি এমনভাবে বলছেন, তাহলে কি উনার দলেও উনার মুখের কোনো প্রতিদ্বন্দ্বী মুখ আসছে? কারণ উনি কেন বারবার এই কথাটা বলছেন, আমার মুখটা কথা, আমি এই দলের, তৃণমূল দলের সরকার মানে আমার সরকার হবে, এই কথাটা তো বলবার এই মুহূর্তে আর লোককে বোঝানোর দরকার নেই যে পশ্চিমবঙ্গে তৃণমূল দলের সরকার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাহলে এই কথাটা উনি আবার বলছেন, তার মধ্যে দলেও তার মানে উনি কারোর প্রতি অবিশ্বাস হচ্ছে বা কোনো একটা প্রতিদ্বন্দ্বী মুখ দেখতে পাচ্ছেন না, এটাও একটা ভেবে দেখবার বিষয়। অর্থাৎ দুটো দিক থেকে, একদিকে তো লক্ষ্মীর ভাণ্ডার স্কিম বা এই জাতীয় যে স্কিমগুলো উনি করেছেন সেগুলো অ্যান্টি ইনকামবেন্সি কমাচ্ছে এবং সেগুলোকে তিনি তুলে ধরবার চেষ্টা করছেন, কিন্তু একই সঙ্গে এটা যে তিনি না থাকলে আর কেউ হবে না এবং দলেও তার মুখটাকেই মাথায় রাখতে হবে, এই ব্যাপারটাকেও তিনি তুলে ধরবার চেষ্টা করছেন তার এই বক্তব্যগুলোর মাধ্যমে। এটাই আমার ধারণা। কৃষাণু মিত্র, না, আমি বিনম্রতার সাথে আমি রবীন্দ্রনাথ দাকে বলছি, ওনার ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। আমার নেত্রীর, আমাদের সকলের নেত্রী, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো সুতরাং অযাচিতভাবে একটা ভুল ব্যাখ্যা করে লাভ নেই। আমি একটা জিনিস মনে করিয়ে দিই, রবীন্দ্রনাথ দা একটু আগেও বলছিলেন যে এই রেশন দুর্নীতি ভারতবর্ষের নাকি প্রান্তিক মানুষের পিডিএস সিস্টেম 1 নম্বর। আমি মনে করিয়ে দিই, এই যে আমরা আলোচনা করছি, এই যে মিডিয়া ন্যারেটিভ, এই অপটিক্স, এর আড়ালে কিন্তু সবথেকে বেশি রেশন দুর্নীতি, ভুয়ো রেশন কার্ড পাওয়া গেছে উত্তরপ্রদেশে 3 কোটির বেশি। সেটা নিয়ে আমরা আলোচনা করি না। এই যে ইডি সিবিআই তৎপরতা, এর মাঝে কিন্তু 1285 কোটি টাকার দুর্নীতি
একজন বিজেপির মুখ্যমন্ত্রী তার রাজ্যে করেছেন অরুণাচল প্রদেশে, যেটা ইডি সিবিআই ধরতে পারেনি, কোনো কেন্দ্রীয় সংস্থা ধরতে পারেনি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, তিনি তার বউ এবং তার ভাইপোকে সরকারি বরাত দিয়েছেন। এখন অবধি ধরা গেছে সংখ্যাটা 1285 কোটি টাকা, 1285 কোটি টাকা। এরই মাঝে আমি আপনাকে মনে করিয়ে দিই, আসামের বিজেপির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিদেশে 52,000 কোটি টাকার রাখার অভিযোগ উঠেছে। তার বউয়ের নাকি 3টে পাসপোর্ট এবং তার মধ্যে 2টো মুসলমান দেশে। আর আমাদের রাজ্যে যখন সন্ত্রাস এবং দুর্নীতির অভিযোগ করা হচ্ছে, তারা 88 জন ক্রিমিনাল অভিযোগে অভিযুক্ত একজন ক্রিমিনালকে গতকাল জেল থেকে ছাড়িয়েছে বিজেপি প্রার্থী। আমি শুধু কৃষ্ণ মিত্র এত দ্রুত বিস্তৃত হয়ে যাবেন আমি কল্পনা করতে পারিনি। সেটা হচ্ছে যতবার রেশন দুর্নীতি নিয়ে আলোচনা হয় ততবারই উত্তরপ্রদেশে কত এইরকম জাল রেশন কার্ড বাজেয়াপ্ত হয়েছে সেই প্রসঙ্গ বারে বারে সেটা দেওয়া হয়। সেটা কিভাবে ভুলে গেলেন কৃষ্ণ মিত্র আমি জানি না, এটা তার রাজনৈতিক কারণে কিনা আমার সেটাও জানা নেই। কিন্তু যে জায়গাটা বলছিলেন যে ঠিকই তো, মমতা বন্দ্যোপাধ্যায় দলের সবার নেত্রী, তিনি তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী, কিন্তু একদিকে সেই সর্বোচ্চ নেত্রী যখন সারা জীবন লক্ষ্মীর ভান্ডার চালু রাখার আশ্বাস দিয়ে ভোট চাইছেন, তখন তারই দলের একজন নেত্রী যিনি বর্ধমানের, তিনি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি বলছেন দেওয়ালে যদি পদ্ম ফুল আঁকা থাকে, সেই পদ্ম ফুলের প্রতীক যদি না মোছা হয়, সেই বাড়িতে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। শুনুন কি বলেছেন। যার দেয়ালে বিজেপি বদ্ধ হয়ে গেছে তাকে গিয়ে বলবো যে তোমার দেয়ালে বদ্ধ হয়ে গেছে, তোমার বাড়ির লোক ভাই লক্ষ্মীর ভান্ডার নেয় না, বিনা পয়সা রেশন খায় না, তোমার দেয়ালে কেন পদ্ম আঁকতে দিয়েছো? তোমার পদ্মটা বোঝাও, তবে কিন্তু তোমার লক্ষ্মীর ভান্ডার পাবে, নাহলে কিন্তু আমরা তোমার বাড়ির লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবো। যদি চিহ্নে ভোট না দিয়ে পাবে না। দেখুন, নিঃসন্দেহে সুকান্ত সাহায়ের উত্তর দেবেন, কিন্তু আমার কাছে কৃষ্ণনুর কাছে এই প্রশ্নটা অবশ্যই থাকবে। আমি বলছি, লক্ষ্মীর ভান্ডার কি তৃণমূল কংগ্রেসের কোনো প্রকল্প নাকি? শাসক দল কোনো প্রকল্প এনেছে শুধুমাত্র শাসক দলের কর্মী এবং সমর্থকদের জন্য? না, কখনোই নয়। আমরা তো এটা প্রমাণ করেছি। কিন্তু আবার কেন্দ্রে যাকে তুমি আমার পরেও যার থেকে উত্তর নেবে, তারা কিন্তু বাংলাতে পরাজিত হওয়ার পর বাংলার 100 দিনের টাকা, বাংলার রাস্তার টাকা, বাংলার জলের টাকা, বাংলা থেকে কর নিয়ে গিয়েও সেই টাকাগুলো আটকে। আমি আবার বলছি কৃষ্ণনুদা, তার উত্তর সুকান্ত সাহা দেবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একটা সরকারি প্রকল্প, তৃণমূল কংগ্রেসের নেত্রী যার বাড়িতে পদ্মের প্রতীক রাখা থাকবে, আমি বলছি এই রাজ্যে গণতন্ত্র রয়েছে, এটা তো তৃণমূল কংগ্রেসই বলে থাকে। সেখানে কোন ব্যক্তি সে বড় ফুল ধরবে না ছোট ফুল ধরবে তার স্বাধীনতা। কার বাড়িতে পদ্মের প্রতীক আঁকা রয়েছে তার জন্য তার বাড়িতে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে? এটা উপমা, যে পদ্ম যে প্রতিশ্রুতি দেয় সেটা সে রাখে না। মধ্যপ্রদেশ রাজস্থানে রাখেনি, দিল্লিতে রাখেনি, বিহারে 10,000 টাকা দিয়ে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে 10,000 টাকা ফেরত নিয়ে নিয়েছে। তো এইটা উপমা, যে বিজেপিকে যদি আপনি সমর্থন করেন, মনে রাখবেন বিজেপি আপনার উপর বুলডোজার আনছেন, আমরা লক্ষ্মীর ভান্ডার আনছি। এটা তো উপমা, ইলেকশনের পলিটিক্যাল, মানে আমি বলি বেঁচে মানে বাস্তব হচ্ছে পশ্চিম বাংলার মানুষের অভিজ্ঞতা। পশ্চিম বাংলাতে আমি বলছি এইটা বাস্তব। আমি 100% কৃষ্ণ মিত্রের সঙ্গে সহমত। সুকান্ত সাহার কাছে আসবো, বাস্তব এটাই। আমি একেবারে সময় থাকলে পরপর দেখাতাম এই যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের বক্তব্য অনুযায়ী উপমা, এটাও উপমা যে আজকে যার পিঠ আছে পিঠ ফুলে পাশবালিশ হয়ে যাবে, সেটাও কি উপমা? এটাও কি উপমা যে আপনারা কাকে ভোট দিচ্ছেন সবটা রেকর্ডেড থাকছে? আমি জানি না, এই উপমা দৃষ্টান্ত ধরলে দিস্তার পর দিস্তা পাতা শেষ হয়ে যাবে। সুকান্ত সাহা দেখুন, কৃষ্ণনুদা বললেন যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, তো ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন একদিকে, আর অন্যদিকে কি হচ্ছে, সারা রাজ্য জুড়ে লক্ষ্মীর ইজ্জত নিলামে উঠছে, লক্ষ্মীর বস্ত্রহরণ চলছে। একদিকে আপনারা সাইকেল দিচ্ছেন, শিক্ষাটাকে কেড়ে নিচ্ছেন। আসলে কি বলুন তো, 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসবার পরে তখনই আগামী দিনে পশ্চিমবঙ্গের মহিলারা কেমন থাকবেন সেই ভবিষ্যৎটা নির্দিষ্ট হয়ে গেছিল। যেদিন তিনি পার্ক স্ট্রিটের ধর্ষিতা মহিলার চরিত্র নিয়ে কথা বলেছিলেন, চয়নদা মনে রাখবেন, চয়নদার হয়তো মনে আছে যে কাটোয়াতে একটি মহিলা ধর্ষিতা হয়েছিলেন, সেক্ষেত্রে বলা হয়েছিল যে সে সিপিএম করে। তার মানে কি সিপিএম করা মানে কি তাকে রেপ করার, ধর্ষণ করার মানে পারমিশন পেয়ে যায় কেউ? হাঁসখালিতে একটি বাচ্চা মেয়ে ধর্ষণ হয়েছে, নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। আমি আপনার কথার মধ্যে কথা বলিনি দাদা, বলবেন না। যেখানে হাঁসখালিতে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, মুখ্যমন্ত্রী সেখানে কি বললেন না, ওর সঙ্গে একটু লাভ অ্যাফেয়ার। তাহলে একজন মুখ্যমন্ত্রী তদন্ত হবার আগেই এই মন্তব্যটা করে দিচ্ছেন, তার মানে তিনি তদন্তটাকে প্রভাবিত করবার চেষ্টা করছেন। আমি আপনাদের মাধ্যমে বাংলার জনগণের কাছে একটা প্রশ্ন করতে চাইছি, শুভবুদ্ধি সম্পন্ন সংস্কৃতি সম্পন্ন মানুষের কাছে একটা প্রশ্ন করতে চাইছি,
কোনো মেয়ের সঙ্গে কোনো ছেলের যদি লাভ অ্যাফেয়ার থেকে থাকে তাহলেও কি সেই মেয়েটিকে ধর্ষণ করার রাইট জন্মে যায়? একই রকমভাবে পার্ক স্ট্রিটের মহিলাটার চরিত্র নিয়ে কথা বলেছিলেন, সে যদি ওরকম হয়েও থাকে তাহলেও কি তাকে ধর্ষণ করবার রাইট জন্মে যায়? আসলে প্রকারান্তরে মাননীয়া ধর্ষণটাকে পেছনের দরজা দিয়ে জাস্টিফাই করবার চেষ্টা করেছেন। না হলে কোনোদিন কোনো সভ্য সমাজে আজ পর্যন্ত যদি ইতিহাস দেখেন, কোথাও কোনো রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি আমারও মুখ্যমন্ত্রী, তিনি মহিলাদের রেট নির্ধারণ করে দেখুন, রাজনৈতিক দলগুলোর একটা সমস্যা হচ্ছে তাদের মেমোরিটা খুব সিলেক্টিভ হয়ে যায়। তারা যখন হাঁসখালির কথা বলছেন হাতরাসের কথা ভুলে যান, তারা যখন পার্ক স্ট্রিটের কথা বলছেন এইটা ভুলে যান। বিলকিস বানুর ঘটনায়, ধর্ষণের ঘটনায় যাদের একেবারে গ্রেফতার করা হয়েছিল, জেলে ছিল, তাদেরকে একেবারে বরণমালা পরিয়ে স্বাগত জানানো হয়েছিল। আমি বলছি দুদিকেই কিন্তু সমানভাবে উপমা রয়েছে। চয়ন ভট্টাচার্য, এক সেকেন্ড, সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যা বলার বললাম এবং শুনলাম ভদ্রমহিলা যিনি প্রার্থী তিনি কি বলছেন। ওই হুমকি নির্বাচন কমিশন শুনেছেন কিনা জানি না, শুনলে কি ব্যবস্থা নেবেন না এটা আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, নেবেন না। সেই জায়গায় নির্বাচন কমিশন দাঁড়িয়ে নেই। আমি খুব স্পষ্টভাবে জিজ্ঞেস করতে চাইছি যে এই যে ভালো ভালো কথাগুলো বলছেন, লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছেন, আবার মিড ডে মিলের ভাতা দুজন স্টাফ থাকলে একজন পাচ্ছেন একজন পাচ্ছেন না, এই ঘটনাগুলো ওনাদের কাছে নিশ্চয়ই আছে। 100 দিনের টাকা নিয়ে যে ব্যাপারটা নির্বাচনী প্রচারে বারবার ঘুরে আসছে, আমরা তো বারবারই প্রশ্ন তুলেছিলাম যে এই যে দুর্নীতির বিরুদ্ধে যা স্টেপ নেওয়ার দরকার কেন্দ্রীয় সরকার নিয়েছিলেন তো, কজন জেলা শাসককে কজন বিডিওকে সাসপেন্ড করা হয়েছিল ওই সময়। তাহলে যে দুর্নীতির আখড়া যারা যে অঞ্চলগুলো যে পঞ্চায়েতগুলো সেগুলোকে শাস্তি দিয়ে প্রকল্পটাকে বন্ধ করে। আমি বলছি একটা দিক থেকে আমি আপনার কাছে আসছি, আমি বলছি নিঃসন্দেহে এই প্রশ্নটি যথার্থভাবে তুলবেন যে কেন কমিশনের তরফ থেকে এই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা হবে না, বা মগরাহাটে যে তৃণমূল নেতা, যুব তৃণমূল নেতা এই যে আগের দিনে বলে গেছিল যে পিঠ ফুলে পাশবালিশ হয়ে যাবে যদি তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়া হয়, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না? উল্টো দিক থেকে তো এই প্রশ্নটা উঠবে যে দল এদের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। আমরা তো ধরে নিয়েছি দল পদক্ষেপ নেবে না, কারণ এগুলো তো যেখানে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় বা বেরিয়ে দলও মনে করছে এগুলো কোনো হুমকি হুঁশিয়ারি নয়, এগুলো দলও মনে করছে এগুলো উপমা। বললেন ওটাই হচ্ছে কথা, এগুলো হচ্ছে স্পিরিট। এই বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়ে আপনাকে বলছি, যেমন আমরা আজকে আলোচনা করছি, আমরা যখন আলোচনা করছি নির্বাচন নিয়ে সামনে 91 লক্ষ পশ্চিমবঙ্গবাসী ভোট দিতে পারবেন না, সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার রাজনৈতিক জীবনে এমন ভোট আমি দেখিনি। আমরা কি দেখেছি কোনো ইনিশিয়েশন? আমরা বারবার এই পদক্ষেপ জিজ্ঞেস করছি যে যারা এইবার ট্রাইব্যুনালে যাচ্ছেন তারা কি ভোট দিতে পারবেন? এই যে এতগুলো মানুষের কে অনিশ্চিত জায়গায় ঠেলে দেওয়া হলো, একজন রাজনৈতিক নেতাকে দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার, এবং আরও তার সঙ্গে আরও দোহারকি দিচ্ছেন, হাততালি দিচ্ছেন। বাংলাদেশের বাদ পড়েছে, যারা দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে কজন বাংলাদেশি কজন রোহিঙ্গা সেটা তাকে জিজ্ঞেস করছে। কিন্তু এই রকম সংকটের মুহূর্তে মুখ্যমন্ত্রীর ভূমিকাটা কি দেখলাম? মুখ্যমন্ত্রী তার যে উনি কিছু কিছু স্টেপ নিয়েছেন যেগুলোতে হাততালি পেয়েছেন, কিন্তু তার প্রশাসন যন্ত্র, তার বিএলওরা সঠিক ভূমিকা নিয়েছিল কি এই প্রশ্ন আজকে তুলছি। কারণ ট্রাইব্যুনালে যাওয়ার আগে যে ঘটনাগুলো আমাদের অভিজ্ঞতায় আসছে, আমাদের সহনাগরিককে বিপদে ফেলতে চাইছি না। আপনারা সমর্থন জানিয়েছিলেন, এসআইআরকে আপনারা সমর্থন জানিয়েছিলেন, মোহাম্মদ সালিম এসআইআরকে স্বাগত জানিয়েছিলেন, মোহাম্মদ সালিম সুজন চক্রবর্তী এসআইআরকে সমর্থন জানিয়েছিলেন, নওশাদ সিদ্দিকী, অজিত চৌধুরী এসআইআরকে সমর্থন জানিয়েছিলেন। আমরা প্রথম দিন থেকে সতর্ক করেছিলেন, আমার নেত্রী পরিষ্কার বলেছিলেন যে এসআইআর হচ্ছে বাঙালি নাম কাটার নাম বাদলার চক্রান্ত। আপনারা সেই দিন এসআইআরকে বিজেপিকে সমর্থন করেছিলেন। আজকে আপনারা নেত্রী যখন লড়াই লড়েছে সারা জানিয়েছে, আপনারা এইরকম একদল মানুষকে বিপদের মধ্যে ফেলে দিলেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই তার নির্বাচনী প্রচার সভা থেকে এইটা বলছেন যে তিনি ছিলেন বলে সুপ্রিম কোর্টে তিনি মামলা লড়েছেন বলে 30 লক্ষের নাম তাই সেটা ঢুকেছে। আবার উল্টো দিক থেকে বিজেপির তরফে অভিযোগ করা হয় এই যাবতীয় জটিলতা এই রাজ্য সরকারের অসহযোগিতার জন্যই একেবারে তৈরি হয়েছে। কিন্তু একেবারে আলোচনার বিষয়টা হচ্ছিল যে রাজনৈতিক নেতারা বিভিন্ন জায়গা থেকে যে যে ভাষায় কথা বলছেন, যে যে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং হুমকি দিচ্ছেন। আমি এইখানে দর্শকদের সামনে রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে বিজেপি যদি জেতে তাহলে নিজের অধিকার আপনারা হারাবেন, আর তৃণমূল জিতলে সেই অধিকার সুরক্ষিত থাকবে। দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। এতটুকু কোনো বাড়তি প্রকল্প এনে মানুষের মুখে হাসি ফোটায়নি,
বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত থাকবেন, আর তৃণমূল জিতলে আপনার অধিকার সুরক্ষিত থাকবে। বিজেপি জিতলে আপনার চোখে জল নেমে আসবে, তৃণমূল জিতলে আপনার মুখে হাসি ফুটবে। আর ভারতবর্ষে দেখেছেন তো 2024 সালে বিজেপি হেরেছিল, ধাক্কা খেয়েছে, অমনি জিএসটি কমেছে। বিজেপি হারলে পেট্রোলের দাম কমবে, ডিজেলের দাম কমবে, রান্নার গ্যাসের দাম কমবে। আর যদি জেতে এক ধাক্কায় আজকে যে রান্নার গ্যাসটা 1000 টাকায় বিক্রি হচ্ছে, আগামী দিন 2000-2500 টাকায় বিক্রি হবে, আর ব্ল্যাকে 5000 টাকায় বিক্রি হবে। এটা মাথায় রাখবেন। রবীন্দ্রনাথ ভট্টাচার্য, দেখুন এই যে বক্তব্যটা, এটা তো রাজনৈতিক বক্তব্য, যে যার দলের নিজস্ব বক্তব্য রাখবেন, অত্যন্ত মানে কি বলবো, সুশীলিত বক্তব্য, সেটা নিয়ে বলবার কিছু নেই। কিন্তু মূল বক্তব্য হচ্ছে, এটা তো সত্যি কথায় প্রত্যেকেই বলবে তার দলকে ভোট দিলে লোকের মুখে হাসি ফুটবে, অন্য দলেরকে ভোট দিলে চোখের জলে ভাসবে। কিন্তু উনি যে ভাষায় কথা বলছেন আর উনার কর্মীরা যে ভাষায় কথা বলছে, এর মধ্যে একটা হেভেন অ্যান্ড হেল তফাৎ আছে। এইটা উনি দেখছেন না, যে উনি যখন এই কথাগুলো বলছেন তখন গায়ে গায়ে বলা হচ্ছে যে 4 তারিখের পর আমরা দেখে নেব, বলা হচ্ছে পিঠটাকে পাশবালিশ বানিয়ে দেব, বা যে দেওয়ালে পদ্মফুল থাকবে সেই দেওয়ালের সেই ঘরের মহিলা তিনি লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হবেন। অর্থাৎ এটাই হচ্ছে স্ট্র্যাটেজি, যে একটা মুখ থাকবে, যে সুন্দরভাবে তিনি বলবেন, রাজনৈতিক বক্তব্য রাখবেন, লোকে মুগ্ধ হবে, আর তার কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে, শহরের বিভিন্ন বুথে গিয়ে, ওয়ার্ডে গিয়ে ভয় দেখাবে। একটা ভয়ের বাতাবরণ তৈরি যখন এই রাজনৈতিক কর্মীরা করছে, তখন এটা ঠিকই চয়ন যেটা বলছে, ইলেকশন কমিশন সম্পূর্ণ মানে শিকন্ডি হয়ে বসে থাকছে। তারা, আমরা বুঝতে পারছি না তাদের ক্ষমতা নেই নাকি তারা ইচ্ছাকৃতভাবে করছে। লোকের মধ্যে সাহস জোগানোর জন্য 1000টা IAS IPS কে বদলি করা হলো, বোধহয় লাখ দেড়েক সেন্ট্রাল রিজার্ভ ফোর্সকে নিয়ে আসা হলো। লাভটা কি হলো? আলটিমেটলি তো আমাকে ভোটটা ভোট কেন্দ্রে দিতে যেতে হবে। তখন যদি ভোট কেন্দ্রে গিয়ে দেখি বোমাবাজি চলছে, বা ভোট থেকে ফিরে আসবার পরে আগে এবং পরে কোনো একটা হামলার সম্মুখীন হই, তাহলে আমি কি ভোটটা দিতে যেতে পারবো? এই জায়গাটাই হচ্ছে মুশকিল। একটা সুশীলিত মুখ, আর একটা হচ্ছে যে মুখটা দেখলে লোকে ভয় পাচ্ছে এবং বাধ্য হচ্ছে তৃণমূলকে ভোট। একেবারে একটা দলের মধ্যে আমি আসবো, কৃষ্ণদা আপনার কাছে আসবো, কিন্তু আমি বলছি একটা দলের মধ্যে এই প্রশ্ন রবীন্দ্রনাথ ভট্টাচার্য তুলছেন যে নেতৃত্ব যখন ভরসার কথা বলছেন, সেই নেতৃত্বের অধস্থান যারা, তারা ভয়ের বাতাবরণ কি কারণে তৈরি করছেন? তৃণমূল ও বিজেপিকে একযোগে আজকে আক্রমণ করেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। আজকে ইস্তেহার প্রকাশ হয়েছে, শোনাবো আপনাদের কি বলেছেন তিনি। कि बंगाल में 15 वर्षों से टीएमसी सरकार है, इसके बावजूद बंगाल में बदलाव नहीं हो सका। यहाँ उद्योग की जरूरत है, रोजगार की जरूरत है, और दूसरी तरफ बीजेपी जब भी बंगाल की बात होती है, बीजेपी के लोग इकोनॉमी की बात नहीं करते, वो सिर्फ पोलराइजेशन की बात करते हैं, और उसी के ऊपर उनका राजकारण और राजनीति चलती है। তার মানে কৃষ্ণদা 15 বছর ক্ষমতায় থেকে এই রাজ্যের কোনো পরিবর্তন তোমরা করতে পারোনি? না, এটা তো মানে এখন তো সবাই এস্টাবলিশ যে কংগ্রেস আর বিজেপি, মানে কংগ্রেসে বিজেপির যদি তুমি ব্যাখ্যা চাও, তাহলে কংগ্রেস প্লাস গরু মানে কাউ ইজ বিজেপি। তো সুতরাং সে হতে পারে, কিন্তু উনার মূল্যায়ন, কংগ্রেস তো বলে যে 2011-তে তাদের হাত ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। খুশি বলুক না, মানুষের অভিজ্ঞতা আজকে যা গিয়ে করো, তৃণমূল সরকার বা 250 আসন নিয়ে আসছে, যাই হোক। তো এখন বিষয়টা হচ্ছে, রবীন্দ্রনাথ দা একটু আগে বলছিলেন যে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো ভালো কথা বলেন, কিন্তু আমাদের, সত্যি তো আমাদের কোন পঞ্চায়েত স্তরের, ওয়ার্ড স্তরের নেতারা কি বলছে এত তো গুরুত্ব দেওয়ার দরকার নেই, তারা তো আমাদের কেউ আদর্শ নয়। কিন্তু যখন স্বয়ং বিজেপির সর্বোচ্চ বলেন চুনচুনকে হিসাব হোগা, যখন বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সাধারণ মানুষ এবং কেন্দ্রীয় বাহিনীর দিকে ছুটে গিয়ে গালমন্দ করেন, বলে চাকরি থেকে বরখাস্ত করাবো, তার মানে একেবারে দলের উপরতলা থেকে নির্দেশ দেওয়া হলে সেটা নিচে যে মানা হয় না, জয় বাংলাকে তার মানে নিয়ন্ত্রণ নেই দলে। আবার বলছি, কি প্রান্তিক স্তরে কে বললো তাকে তোমরা আলোচনা করছো কেন? আলোচনা এই কারণে করতে হয় যে এর পরিণতিটা বোঝা যায় ভোটে গিয়ে,
নির্বাচনের দিন যে হিংসার ঘটনা ঘটে, যে রক্তে ঝরে একের পর এক, সেটা হচ্ছে এই হুমকিরই পরিণতি বলা হয়। আমাদের পঞ্চায়েত নেতার থেকে নরেন্দ্র মোদী সুকান্ত, অনেক ছোট নেতা, নরেন্দ্র মোদী বাংলার রাজনীতিতে একটা চালু কথা আছে যে সেটা মমতা ব্যানার্জি মানুষের পালসটা খুব ভালো বোঝেন, এবার সত্যিই বোঝেন, এটা আমি নতমস্তকে মেনে নিচ্ছি। মমতা ব্যানার্জি দেয়ালের লিখন পড়তে পেরেছেন যে তার সরকার চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি বলছি আমি নিঃসন্দেহে তুমি তার উত্তর দেবে, কিন্তু শুধু তৃণমূল কংগ্রেস নয়, এই একই অভিযোগ আজকে কংগ্রেসের সভাপতিও করছেন। মেরুকরণের রাজনীতি করে চলেছো তোমরা। হ্যাঁ, মেরুকরণ তো হয়েছে। মেরুকরণ কোন মেরুকরণ হয়েছে? একদিকে জনতা আর অন্যদিকে মমতা, এই মেরুকরণ হয়েছে। তৃণমূল সবসময় বলে, অন্যান্যরা সবসময় বলে সেটিং এর রাজনীতি, আমাদের সেটিং হয়েছে। প্রান্তিক মানুষের সঙ্গে আমাদের সেটিং হয়েছে, অন্তজ মানুষের সঙ্গে সেটিং হয়েছে। আগামী দিনে 4th মের পরে মানুষের সরকার গঠিত হবে। উনি মমতা ব্যানার্জি, তুমি এক্ষুনি যে বাইকটা দেখালে, সেখানে দেখালেন মমতা ব্যানার্জি একটা জনসভায় বলছেন আমার সরকার গঠিত হবে। উনি আমিত্বে বিশ্বাস করেন। মানুষ এই ব্যক্তি কেন্দ্রিক এই লিমিটেড কোম্পানি সরকারকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মানুষ অত্যাচার শেষ কথা বলে না, মানুষ শেষ কথা বলে। আগামী দিনে মানুষের সরকার গঠিত হবে। এটা কংগ্রেসের এজেন্ডা, কংগ্রেস তার ইস্তাহার বার করেছেন। কংগ্রেসের যা ব্যাখ্যা, এটা তো ঘটনাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 15 বছরে কারখানা চাবি খোলেন ইত্যাদি প্রভৃতিটা আমরা বলছি। বেকারত্ব বেড়েছে, ভাতা নির্ভর অর্থনীতি হওয়াতে মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, এগুলো তো আমরা সবসময় বলছি। কিন্তু পাশাপাশি এটাও ঘটনা যে বিজেপির মেরুকরণের রাজনীতি, এটা যে কতটা ভয়ঙ্কর। এবং আমিত্বের কথা সুকান্ত বলছিলেন, কিন্তু আমিত্বের রোগে দিদি এবং মোদি দুজনেই আক্রান্ত। কেন? মোদি কি গ্যারান্টি? আমরা তো শুনেছি মোদি কি সরকার, আমরা তো শুনেছি। এবং এখনও এলেন যে পুরো মুখটাই তো মমতা ব্যানার্জির এগেনস্টে নরেন্দ্র মোদী, বিজেপি তো নিজস্ব মুখপাত্র শুভেন্দু অধিকারী, যিনি সবসময় বাংলাদেশি রোহিঙ্গা খুঁজে খুঁজে এসআইআর মুখ থুবড়ে পড়লেন এবং মানুষকে বিপদের মধ্যে ছেড়ে দিয়ে তার এজেন্ডা চালাতে গিয়ে নির্বাচন কমিশন বিপদে পড়েছে। আমি খুব স্পষ্ট যে সন্ত্রাস ছাড়া এই মুহূর্তে দুটো দলের কোনো অস্ত্র নেই। রবীন্দ্রনাথ বাবু, আমি শুধু একটাই কথা বলবো যে মেরুকরণের রাজনীতি শুধুমাত্র বিজেপি করেছে তা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সমানভাবে মেরুকরণের রাজনীতি করেছে। এক ফান্ডামেন্টালিজমের উদ্ভব শুধু একটা দলের তরফ থেকে হয় না, এক হাতে তালি বাজে না। উনি যেভাবে তোষণ করেছেন তার বদলে আর একটা ফান্ডামেন্টালিজম উঠে এসছে। আজকে এই কথা যদি বলি আমরা যে শুধুমাত্র বিজেপি এখানে হিন্দুত্ববাদের চর্চা করেছে, যদি এই তোষণটা না হতো তাহলে কিন্তু এই হিন্দুত্ববাদের ফান্ডামেন্টালিস্ট একটা রাজনীতি সেটা উঠে আসতো না। অনেক ধন্যবাদ সবাইকে। আমি আলোচনা এখানে শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।